আসসালামু আলাইকুম, সবাইকে লার্নিফাই পরিবারের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা ফিজিক্সের একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সার্কুলার মোশন, যেটাকে আমরা বলতেছি বৃত্তীয় গতি। তো এই সার্কুলার মোশনটাকে আমরা দুইটা সেগমেন্টে ভাগ করছি। একটা হচ্ছে আমাদের সার্কুলার মোশন কাইনেমেটিক্স, আর একটা হচ্ছে সার্কুলার মোশন ডাইনামিক্স। তো আমরা কাইনেমেটিক্সে যেটা দেখবো সেটা হচ্ছে শুধু গতি নিয়ে আমরা আলোচনা দেখবো, ঠিক আছে। আর যখন আমরা ডাইনামিক্সে যাব তখন আমরা দেখবো বল এবং বল দ্বারা হওয়া যে গতি, সেই গতিটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এই জিনিসটা কি হবে, আমাদের সার্কুলার মোশন আগে আমাদের সংজ্ঞাটা জানা দরকার। সার্কুলার মোশনটা কি? তাহলে সার্কুলার মোশন কি? সার্কুলার মোশন হচ্ছে কোনো বস্তু কণার গতি যদি এমন হয় যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কোনো তলে পরিভ্রমণ করে, তখন বস্তুকণার সেই গতিটাকে আমরা বলতেছি বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন। তার মানে তিনটা জিনিস এখানে ফিক্সড থাকবে, তাই না? যদি তিনটা জিনিস ফিক্সড থাকে তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সার্কুলার মোশন। কি জিনিস? সেই প্রথম ফিক্সড জিনিসটা হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট। সাপোজ ধরো, যেহেতু এটা সার্কুলার মোশন, তার মানে এখানে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে সার্কেল, একটা হচ্ছে মোশন। তার ফার্স্ট আমাদের একটা সার্কেল থাকবে, সেই সার্কেলের একটা ফিক্সড পয়েন্ট যেটা হচ্ছে সার্কেলের অরিজিন। এই ফিক্সড পয়েন্ট থেকে তোমার পার্টিকেল পর্যন্ত একটা ফিক্সড ডিস্টেন্স থাকবে। সেই ফিক্সড ডিস্টেন্সটা হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে কি হবে, কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কোনো বস্তু যদি একটা নির্দিষ্ট তলে পরিভ্রমণ করতে থাকে, তাহলে বস্তুর সেই গতিটাকে আমরা বলবো সার্কুলার মোশন। তাহলে সেই নির্দিষ্ট তলটা হচ্ছে এই তল, এক্স ওয়াই তল। এটা গোলকের মতো ছড়াই যাবে না, একটা নির্দিষ্ট তলের মধ্যে সে ঘূর্ণনশীল থাকবে। তাহলে এইটাকে আমরা বলতেছি হচ্ছে সার্কুলার মোশন। আচ্ছা, তার মানে এখন আমাদের আলোচ্য বিষয় আজকে হচ্ছে আমরা সরণ দেখবো, আমরা ত্বরণ দেখবো, কৌণিক সরণ দেখবো, কৌণিক ত্বরণ দেখবো। এরপর আমরা তাদের মধ্যে সম্পর্ক দেখবো। তাহলে অ্যাট ফার্স্ট দেখো তো, এই যে আমার বস্তুটা যে এখানে আমরা বলতেছি যে বৃত্তীয় গতি, গতি মানে কি, সে চলমান আছে। তাহলে কোনো একটা বস্তুর চলন কখন থাকে? যখন কি হয় যে বস্তুর কণাগুলো বা তার যে পার্টিকেল গুলো আছে, তারা কি হচ্ছে সময়ের সাথে সাথে তার অবস্থান পরিবর্তন করছে, তখন আমরা বলবো সে গতিশীল আছে। এখানে দেখো তো, এই পার্টিকেলটা সময়ের সাথে সাথে কি তার অবস্থান পরিবর্তন করতেছে না, একবার এখানে, আবার এখানে, আবার এখানে, তারপর এখানে, আবার এখানে, আবার এখানে। তার মানে কি, সে সময়ের সাথে সাথে কি করতেছে, তার অবস্থানে পরিবর্তন করতেছে। তার মানে হ্যাঁ, সে গতিশীল আছে। যেহেতু সে গতিশীল আছে, তার মানে কি, তার বেগ আছে না? আচ্ছা দেখো তো, আমরা কি করতাম, সাপোজ ধর র্যান্ডম একটা পাথ আছে, র্যান্ডম পাথে কিছু স্পেসিফিক পয়েন্ট আমরা নেব। এরকম স্পেসিফিক পয়েন্টে আমি যদি বলি যে এখানে বেগ কোথায় আছে, স্পেসিফিক পয়েন্টগুলোতে বেগ কোথায়, তাহলে আমরা কি করি বলতো, তখন আমরা স্পর্শকাট করতাম না একটা, আর এই স্পর্শকের ঢালটা কি আমাদের বলতো না যে এটা একটা বেগ? তাহলে দিকটা কোন দিকে, স্পর্শক বরাবর। তাহলে দেখো তো, যখন আমরা বৃত্তীয় গতি পড়বো তখন কি, আমরা যেই যেই পয়েন্টে আমরা মেজার করতে যাচ্ছি বেগটা, সেই পয়েন্টটিকে একটা স্পর্শকাট করব। তাহলে কি, বস্তুর বেগটা কি তার স্পর্শক বরাবর থাকবে না, এভাবে এভাবে যাবে না? তার মানে আমরা এখান থেকে বুঝতেছি যে এই বৃত্তীয় গতিতে তার যে ভেলোসিটি আছে, সেটা কি হচ্ছে, বারবার চেঞ্জ হচ্ছে। বারবার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বারবার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, যেহেতু এখানে বেগের পরিবর্তন আছে। বেগের পরিবর্তন থাকা মানে কি বলতো, বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলতেছি, ত্বরণ। তার মানে এখানে মাস্ট কি একটা আছে, ত্বরণ আছে। আর যেহেতু এখানে ত্বরণ আছে, আর কোনো পার্টিকেলের পক্ষে বা কোনো কণার পক্ষে কি আসলে ভরহীন হওয়া সম্ভব না? তার মানে এখানে পার্টিকেলের একটা কি, ভর আছে। যেহেতু ভর আছে, তার একটা ত্বরণ আছে, তার মধ্যে কি, এখানে একটা কি, বল কাজ করতেছে না? সাপোজ তুমি চিন্তা করো, এই যে পার্টিকেলটা যে গতিশীল অবস্থায় আছে, কেন গতিশীল আছে? কারণ এক্সটার্নাল তাই কি একটা ফোর্স দেওয়া হচ্ছে না, যে ফোর্সের কারণে তো সে গতিপ্রাপ্ত হচ্ছে। কারণ আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি, তো প্রথম সূত্র থেকে আমরা জানি, তাই না, যে স্থির বস্তু যদি থাকে, যেহেতু স্থির থাকতে চাবে, গতিশীল বস্তু প্রতি সবসময় কি গতিশীল থাকতে চাবে। তার মানে কি, এক্সটার্নাল ফোর্স যতক্ষণ আমরা দিব না, ততক্ষণ কি ওই গতিশীল বস্তুটা স্থির হবে না, অথবা স্থির বস্তুটা কি হবে না, গতিশীল হবে না। তার মানে এখানে কি অবশ্যই একটা ফোর্স আছে, আর এই ফোর্সটাই আমাদের কনসার্ন, ঠিক আছে। এই ফোর্সটা কেন আসতেছে, এই ফোর্সটার ফলে কেন ত্বরণে, কিভাবে ত্বরণের পরিবর্তন হচ্ছে, কিভাবে বেগের দিকের পরিবর্তন হচ্ছে, তাই না? তো এই জিনিসগুলো আমরা আলোচনা করব। তো আমরা যেহেতু ভ্যালোসিটিটা বুঝে ফেলছি, তাহলে এখন আমরা দেখবো হচ্ছে সরণ সম্পর্কে।
ঠিক আছে, যে একটা বৃত্তীয় গতি বা বৃত্তীয় মাধ্যমে সরণটা আমরা কিভাবে দেখি। সাপোজ ধরো এটা হচ্ছে আমার একটা সার্কেল, সার্কেলের সাপোজ ধরো একটা ফিক্সড পয়েন্ট, এই পয়েন্টে আমার বস্তু কোণাটা আছে এ বিন্দুতে, এটা হচ্ছে আমার কেন্দ্র, কেন্দ্র থেকে এটা হচ্ছে আমার রেডিয়াস আর। সাপোজ ধরো আমার বস্তুটা ও বৃত্তাকার পথে আস্তে 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 আমি এই পয়েন্টে ওকে এনে রাখছি যে তুমি এই পয়েন্টে এখন থাকো। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব, এখন আমি যদি বলি এ থেকে ও বি তে পরিভ্রমণ করছে, এখন তার সরণ কতটুকু হবে? এখন আমরা কি এতটুকু জানি না দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য কি? সাপোজ ধরো এটা হচ্ছে আমার এ পয়েন্ট, আমি ঘুরে 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 এই যে বি পয়েন্টে আসছি। তাহলে আমি যদি বলি এ থেকে বি এর দূরত্ব কতটুকু আর এ থেকে বি এর সরণ কতটুকু, আমরা কি করতাম? দূরত্ব হচ্ছে মোট অতিক্রান্ত যে দূরত্ব, সেটাই হচ্ছে কি মোট অতিক্রান্ত যে পথ, সেটাই হচ্ছে আমাদের দূরত্ব। মানে এই পুরা পথটাই হচ্ছে তার এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব। কিন্তু যখন আমি বলতেছি সরণ কতটুকু হবে, তাই সরণটা হচ্ছে সংক্ষিপ্ত পথ, বা একটা বলতে পারি শেষ বিন্দু থেকে আদি বিন্দু পর্যন্ত যে সরল রেখাটা আটকাওয়া যায় সেটাই হচ্ছে কি তাদের মধ্যবর্তী সরণ। তাহলে বলতো এখানে এইটা হবে দূরত্ব, এই পুরা পথটাই হচ্ছে দূরত্ব। কিন্তু সরণ কি হবে? এই স্ট্রেট লাইনটা না, এই যে এটা এতটুকু হচ্ছে আমাদের কি সরণ। তাহলে সেম জিনিস আমি যদি এখানে চিন্তা করি, তাহলে এ থেকে বিতে গেছি, স্ট্রেট লাইন অ্যাড করতে হবে, তাহলে স্ট্রেট লাইনটা কি বলতো? এটা না? এবং এই স্ট্রেট লাইনটা দেখো তো, এটা একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ আকারে আছে না? তাহলে আমাকে অবশ্যই এই ও থেকে বি, ও বি ডিস্টেন্সটা জানতে হবে। এখন দেখো যেহেতু এইটা একটা পুরো সার্কেল এবং সার্কেলের একটা সেন্টার, যদি এইটা সার্কেলের ব্যাসার্ধ হয় তাহলে এটাও কি সার্কেলেরই ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ কি সেম হয়, তাহলে এটাও আর। তাহলে আমরা যদি এখন এ বি মেজার করতে চাই, এ বি কি হয় বলতো? রুট ওভার অফ আর স্কোয়ার, পিথাগোরাসের সূত্র থেকে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, সো আর রুট ওভার 2। এখন সাপোজ ধরো আমি আমার এই বস্তুটাকে বললাম না তুমি এখানে না, তোমাকে আরো পরিভ্রমণ করতে হবে। ওকে, যেতে 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 আমরা বললাম কি তুমি সি পয়েন্টে থামো, তাহলে এই যে সি পয়েন্টে থামো। এখন যদি আমি বলি এ থেকে সি, এই পরিপথটা পরিভ্রমণ করার পরে তার সরণ কতটুকু হয়েছে, আবার আমরা যাবো কি স্ট্রেট লাইনে যাবো। তাহলে স্ট্রেট লাইনে যাওয়ার ফলে কি হবে, তার ডিস্টেন্সটা বা তার ডিসপ্লেসমেন্ট যেটা আছে সেটা কি এই পুরা স্ট্রেট লাইনটা না? এবং দেখো এটাও কিন্তু সেম, এটাও কিন্তু কি বৃত্তের ব্যাসার্ধই, তো এটাও আর। তাহলে ওর টোটাল ডিস্টেন্সটা যখন সে এ থেকে সিতে আসলো তখন তার সরণটা হচ্ছে 2 আর। এরপর আমি যদি আরেকটু ফোর্স দিই ওকে, যে না আরো যাইতে হবে, তাহলে ও আরেকটু ফোর্স পাই কি করলো, সাপোজ ধরো পরিবহন করতে করতে এই ডি পয়েন্টে এসে উপস্থিত হবে, এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট। তো এই ডি পয়েন্টে আসার পরে আমি যদি এখন বলি আবার যে এ থেকে ও যে দিতে আসলো এবার তার সরণ কতটুকু, তারপর আমরা কি করব, শেষ বিন্দু থেকে আদি বিন্দু এটা স্ট্রেট লাইন টানবো। তার মানে আমি যখন এ থেকে এবার ডি আসছে তখন সরি, তখন তার সরণ কতটুকু হবে, আবার এই লাইনটা আর এই লাইন থেকে সেম না? তাহলে কি এটাও কি আর রুট ওভার 2 আসবে। ইন কেস আমি যদি আর একটু বল দিই, যে আর একটু বল দিয়ে তুমি যেখান থেকে আসছো সেখানে আবার চলে যাবে, তাহলে কি সরণ কি হবে বলতো? শূন্য হবে না? তার মানে এই ক্ষেত্রে সরণ কি হবে, যদি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে আবার এতে আসছে, তার মানে এই ক্ষেত্রে সরণ কত হবে? শূন্য হবে। তাহলে বৃত্তীয় মাধ্যমে আমরা যদি রৈখিক সরণ হিসাব করতে চাই তাহলে আমাদের সরণটা হবে ঠিক এরকম। ঠিক আছে? বৃত্তীয় গতিকে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে আমাদের সমবেগ বৃত্তীয় গতি, আর একটা হচ্ছে অসমবেগ বৃত্তীয় গতি। এই দুটো জিনিসকে আমরা ডিফাইন করবো কিভাবে? এই দুটো জিনিসকে আমরা ডিফাইন করবো হচ্ছে তাদের বেগ দিয়ে। ঠিক আছে? যদি এমন হয় কোনো সার্কুলার পাথে বস্তুর বেগ সবসময় কি কনস্ট্যান্ট থাকতেছে, বেগ বলতে তার মান, ঠিক আছে, স্পিড যদি হয় স্পিড কনস্ট্যান্ট, স্পিড যদি হয় কনস্ট্যান্ট, তার মানে কি স্পিড কনস্ট্যান্ট হয় তাহলে আমরা সেটাকে বলতেছি হচ্ছে সমবেগ বৃত্তীয় গতি। ঠিক আছে? দেখো ওই বৃত্তীয় গতিতে
আমার স্পিড সেম থাকতেই পারে, মানে দ্রুতি, তার দ্রুতি কি হতে পারে, সেম থাকতে পারে, বাট সময়ের সাথে সাথে দেখো তো কি তার বেগটা কিন্তু ঠিকই পরিবর্তন হচ্ছে, দিকটা কিন্তু ঠিকই পরিবর্তন হচ্ছে। তার মানে তার মানটা সেম থাকবে, সে যদি 10 মিটার/সেকেন্ডে ঘোরে তার মানে কি পুরো বৃত্তীয় পথে সে 10 মিটার/সেকেন্ডেই ঘুরতে থাকবে, কিন্তু তার দিকের পরিবর্তন হচ্ছে, তার মানে তার ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। ডাইরেকশন যেহেতু চেঞ্জ হচ্ছে তার মানে কি তার ত্বরণেরও পরিবর্তন আছে, তার মানে ত্বরণ নট ইকুয়াল 0। সেম জিনিস আমরা যদি অসমবেগ বৃত্তীয় গতি করতে যাই তখন আমরা কি দেখব, যে এখানে আমাদের বৃত্তীয় পথে যে স্পিড থাকে সেটা নট ইকুয়াল কি হয়, কনস্ট্যান্ট। তার মানে এখানে কনস্ট্যান্ট হবে না, আমাদের যে দ্রুতি সেটা কনস্ট্যান্ট হবে না, কিন্তু এখানেও কিন্তু কি আমাদের ডাইরেকশনটা কি সময়ের সাথে সাথে কি হবে, পরিবর্তন হতে থাকবে। ঠিক আছে, যেহেতু সময়ের পরে স্মরণের পরিবর্তন হবে, তার মানে আমাদের কি ত্বরণ নট ইকুয়াল 0 এখানে। তাহলে আমরা একটাই ডিফারেন্স দেখতেছি, সমবেগ বৃত্তীয় গতিতে আমরা দেখব তার যে স্পিড সেটা কনস্ট্যান্ট থাকবে, অসমবেগ বৃত্তীয় গতিতে আমরা দেখব তার যে স্পিড সেটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে না। বাট সমবেগ বৃত্তীয় গতির আরেকটা স্পেশাল জিনিস আছে, সেটা কি দেখো, ও সমবেগে যেহেতু এই পুরা জিনিসটাকে পরিভ্রমণ করতেছে, তার মানে সে একবার পুরা ঘুরে আসতে 360 ডিগ্রি পরিভ্রমণ করতেছে, কিন্তু 360 ডিগ্রি পরিভ্রমণ করতে তার টাইম কতটুকু লাগতেছে, তাহলে তার এইটা আমরা স্পেশাল জিনিসটা হচ্ছে 360 ডিগ্রি ঘুরতে এই ইউনিফর্ম সার্কুলার মোশন, সমবেগ বৃদ্ধি করতেছে ইউনিফর্ম সার্কুলার মোশন। সো 360 ডিগ্রি ঘুরতে ইউনিফর্ম সার্কুলার মোশনে সময় লাগে 1 পর্যায়কাল। ঠিক আছে, তার মানে আমি যদি এটাকে হাফ সার্কেল ঘুরাই, হাফ সার্কেল ঘুরে টাইম কত লাগবে, T/2। যদি আমি কোয়ার্টার সার্কেল ঘুরাই, তাহলে টাইম কতটুকু লাগবে, T/4। ঠিক আছে, তো এই জিনিসটা কোন ক্ষেত্রে হবে, যখন আমাদের গতিটা বৃত্তীয় গতিটা হবে সমবেগ বৃত্তীয় গতি। ঠিক আছে, তো এই কৌণিক সরণ, কৌণিক সরণে আমরা কি দেখবো সেটা হচ্ছে, এই কৌণিক সরণটা আমরা দেখবো হচ্ছে একটা রেডিয়াস ভেক্টরের সাথে, যেহেতু এটা একটা ভেক্টর, সো রেডিয়াস ভেক্টরের সাথে। সাপোজ ধরো আমার এই নির্দিষ্ট যে পথ সেটা হচ্ছে আমাদের আর, কিন্তু আমার পার্টিকেলটা ইনিশিয়ালি এই পয়েন্টে আছে না, এ পয়েন্ট, তার মানে এটা হচ্ছে তার ইনিশিয়াল ফেজ। এরপরে সাপোজ ধরো এ পরিভ্রমণ করতে 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 সাপোজ ধরো এই পয়েন্টে আসছে, যেটা হচ্ছে তার ফাইনাল পয়েন্ট। সো এটাকেও আমরা কানেক্ট করি। তাহলে ফাইনাল যদি পয়েন্ট হয় তাহলে আমরা কি করব, এই আরটাকে বলবো আর ইনিশিয়াল, এই আরটাকে বলবো না আর ফাইনাল। তাহলে এখন যদি আমরা ওই লিনিয়ার মোশনে যদি ডিসপ্লেসমেন্ট বের করতে যাইতাম বা সরণ বের করতে যাইতাম, তখন আমরা কি করতাম, যে ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু আমরা লিখতাম যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, শেষ মাইনাস আদি বিয়োগ করতাম না, তখন আমরা এইভাবে লিখতাম যে আর এ মাইনাস আর আই, একটা ভেক্টর, এভাবে কি আমরা ডিফাইন করতাম। কিন্তু যখন আমরা এঙ্গুলার মোশনে যাচ্ছি, তখন এঙ্গুলার মোশনে কি হবে বলতো, বা এঙ্গুলার ডিসপ্লেসমেন্টে আমরা যখন যাচ্ছি তখন কি হবে, তখনও কিন্তু সে এ থেকে বি পয়েন্টেই যাবে, কিন্তু তার একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে। ঠিক আছে, সে একটা অ্যাঙ্গেল ঘুরতেছে, তার মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছাতে ওই পার্টিকেলটাকে কত ডিগ্রি ঘুরতে হচ্ছে, এই কত ডিগ্রি ঘুরতে হচ্ছে এটাই হচ্ছে কৌণিক সরণ। তার এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি থেটা। কৌণিক সরণকে আমরা কি দ্বারা ডিনোট করতেছি, থেটা দিয়ে। আর যেহেতু এটা একটা কোণ, তো এই কোণটাকে আমরা প্রকাশ এককটা হচ্ছে কি রেডিয়ান, একক। ঠিক আছে, আর কোণটাকে অবশ্যই আমরা কি রেডিয়ানে নেব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বুঝতেছি যে এটাকে আমরা কৌণিক সরণ বলতেছি। কৌণিক সরণ কি, কৌণিক সরণ হচ্ছে তোমার পার্টিকেল এ থেকে বি তে পৌঁছাতে সে কত ডিগ্রি রোটেট করলো বা কত রেডিয়ান রোটেট করলো, তাহলে অ্যাঙ্গেলটাই হচ্ছে এখানে কৌণিক সরণ। আচ্ছা, যদি কৌণিক সরণ আমরা বুঝি তাহলে কৌণিক সরণ পরিবর্তনের হার। আচ্ছা, তাহলে কৌণিক সরণটা আমরা একটু লিখি যে বস্তু কত অ্যাঙ্গেল ঘুরলো তাই
হবে কৌণিক সরণ। আর এই কৌণিক সরণ পরিবর্তনের হারটাকে আমরা বলতেছি কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগ যদি আমরা এখন দেখি, কৌণিক বেগ, কৌণিক বেগ কি হবে? থিটা পরিবর্তনের হার। থিটা পরিবর্তনের হার মানে কি? ডি থিটা বা হচ্ছে ডিটি। তাহলে এই থিটা আমরা প্রকাশ করতেছি কি দ্বারা? সেটাকে আমরা প্রকাশ করতেছি ওমেগা দিয়ে। ঠিক আছে? সো ওমেগা ইজ ইকুয়াল টু ডি থিটা বাই হচ্ছে ডিটি। তার মানে কি, আমাদের যে কৌণিক সরণ দেওয়া থাকবে তাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো? কৌণিক বেগ পাবো। আচ্ছা, এই জিনিসটাকে আমরা রৈখিকের সাথে যদি ভিজুয়ালাইজ করি তাহলে দেখো তো, কৌণিক, আমরা যখন রৈখিক সরণ চিন্তা করতাম, সাপোজ ধরো তোমার একটা ফ্রেন্ড এখানে আছে, তাহলে ও কি করছে, এখান থেকে দৌড়ে এই এই জায়গা পর্যন্ত আসছে। ঠিক আছে? তাহলে এখান থেকে তার সরণ আমরা বলতাম কত? 10 মিটার। ওই একই জিনিস যখন সে কি করবে, একটা বলকে ছুঁড়ে মারলো, সাপোজ ধরো এখান থেকে একটা বলকে ছুঁড়ে এখানে মারছে, তাহলে এখন কি আমি বলবো যে তার বলটা 10 মিটার গেছে? এখন কিন্তু আমরা অ্যাঙ্গেলের হিসাবে আনবো, তাই না? কারণ এখন তো আমাদের যেহেতু একটা কি 2D আলোচনা চলতেছে, তাই না? তারপরে এইখানে এ বলো তো কি, একটা কি একইভাবে কিন্তু কি একটা ওয়াই ডিস্টেন্স ট্রাভেল করছে, সাথে সাথে কি একটা এক্স অক্ষের কি ডিস্টেন্সও ট্রাভেল করছে। তার মানে কি এর ভার্টিক্যাল ডিস্টেন্সও আছে, এর হরিজন্টাল ডিস্টেন্সও আছে। সো এটাকে আমরা একভাবে আলোচনা করলে হবে না, তুমি একমাত্রিক ভাবে আলোচনা করলে এটা হবে না, দ্বিমাত্রিক আলোচনা লাগবে। তো এই জন্য তখন আমরা কি কৌণিকের হিসেবটা আনি। সো এই সার্কেলটাও কিন্তু কি এটা দ্বিমাত্রিক, কারণ আমরা কি করছি, শুরুতেই বলছি যে একটা নির্দিষ্ট তল, এই তলটাই কিন্তু কি 2D না? হ্যাঁ। তাহলে এখন যদি আমরা এটা আলোচনা করি, তাহলে আমরা কি দেখছিলাম রৈখিকের ক্ষেত্রে, যে রৈখিক সরণকে আমরা প্রকাশ করতাম হচ্ছে এক্স দিয়ে, তাই না? আর ওইটা যখন আমাদের, আমরা বৃত্তীয় গতিতে আসছি, বৃত্তীয় গতিতে আসার ফলে আমরা সেটাকে কি দ্বারা ডিনোট করতেছি? থিটা দিয়ে ডিনোট করতেছি। আমরা যখন রৈখিক সরণ করছিলাম তখন আমরা কি বলছি, যে রৈখিক সরণ পরিবর্তনের যে হার, সেটাকে আমরা কি বলছিলাম? সেটাকে আমরা বলছিলাম হচ্ছে বেগ, ভ্যালোসিটি, তাই না? আর যখন এই জিনিসটা আমরা কৌণিকে যাব, তার মানে আমরা কি বলবো, কৌণিক যে সরণ আছে তার যে পরিবর্তনের হার, সেটাকে আমরা কি বলতেছি? ওমেগা বলতেছি, তাই না? সেম ওয়েতে যখন আমরা কি বলছিলাম, যে বেগের পরিবর্তনের হার রৈখিক সরণের ক্ষেত্রে, যে বেগের যে পরিবর্তনের হার সেটাকে আমরা বলতেছি ত্বরণ। তাহলে এখন যদি আমরা কৌণিক ত্বরণ বের করতে চাই, তাহলে কৌণিক ত্বরণের ক্ষেত্রে কি আসবে, যে কৌণিক বেগের পরিবর্তনের হারকে আমরা বলতেছি কৌণিক ত্বরণ। ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি আমরা এখন ক্লিয়ার হয়ে থাকি, তাহলে এখন আমাদের নেক্সট যে টার্গেট থাকবে সেটা হচ্ছে আমাদের দিক নির্ণয় করা। দিক আর হচ্ছে একক, যে আমার যে রৈখিক সরণ হচ্ছে, আমার যে কৌণিক সরণ হচ্ছে, আমার যে কৌণিক বেগ হচ্ছে, কৌণিক যে ত্বরণ হচ্ছে, এদের দিকগুলো আমি কিভাবে মেজার করবো, যেহেতু এটা 2D আলোচনা চলতেছে, তাই না? সো এখন আমরা যাবো হচ্ছে সার্কুলার মোশনে। যখন আমরা কোনো একটা বস্তু কণার আমরা কি করি, ডাইরেকশন চিন্তা করতে চাই, কারণ যেহেতু এটা একটা ভেক্টর এগুলা, তাই না? তাহলে ভেক্টরে কি থাকে, মানও থাকে, দিকও থাকে। আমরা এতক্ষণ মান কিভাবে নির্ণয় করে সেটা আমরা দেখছি, কিন্তু এখন যদি আমাদের বলে যে আলটিমেটলি দিক কত, কৌণিক যে আমাদের বেগ হচ্ছে সেই কৌণিক বেগের দিক কোন দিকে, কৌণিক ত্বরণের দিক কোন দিকে, তো এই জিনিসকে আলোচনা করার জন্য যে জিনিসটা আমার লাগবে সেটা হচ্ছে রাইট হ্যান্ড থাম মেথড। ঠিক আছে? মানে ডান হস্ত নিয়ম। তো এই নিয়মটাতে আমরা কি করব, এই নিয়মটা হচ্ছে, আমার বস্তু কণা যেই দিকে রোটেট করবে, সাপোজ ধরো আমার বস্তু কণা এখানে করতেছিল এবং এই যে রোটেশনটা, সেই রোটেশনটা কেমন বলতো, এই রোটেশনটা হচ্ছে এন্টি ক্লক ওয়াইজ। তার মানে আমি ওমেগা বলতে পারি যে ওমেগা হচ্ছে এন্টি, মুখের কথা যে ওমেগাটা কোন দিকে ঘুরতেছে, ওমেগা হচ্ছে এন্টি ক্লক ওয়াইজ, কনিক বেগ, তাই না? কিন্তু আসলে যদি আমি বলি ভেক্টর ওয়াইজের দিকটা তুমি নির্ণয় করো, তখন আমরা কি করি, তখন কি আমরা একক ভেক্টর নিয়ে আসি না? কারণ একক ভেক্টরের কাজ কি, একক ভেক্টর হচ্ছে কাজ হচ্ছে দিককে ইন্ডিকেট করা। সো এইখানে আমি যদি একদম স্পেসিফিক্যালি চাই যে আমার দিক কোন দিকে, তাহলে আমরা ডান হস্ত নিয়ম ব্যবহার করব। এই নিয়মটা আমরা কিভাবে ব্যবহার করি, আমার বস্তু কণা যেই দিকে গতিশীল, আমার হাতের আঙ্গুলগুলো সেই দিকে ঘুরবে, আর বৃদ্ধাঙ্গুলি থাকবে তার পারপেন্ডিকুলার, তার লম্ব বরাবর, তলের উপর লম্ব বরাবর। ঠিক আছে? তাহলে দেখো তো, আমি সাপোজ ধরো আমার হাতটাকে সেন্টারে রাখলাম, ফিক্সড পয়েন্টে রাখছি, এবার ফিক্সড রেডিয়াস হচ্ছে এটা, এবং আমি রোটেট করব কোন দিকে, যেদিকে আমার বস্তু কণা ঘুরতেছে। এটা যদি রোটেট করি, দেখো তো রোটেশনটা কেমন হয়, এইদিকে না?
হাতগুলো দিয়ে ঘুরতেছে, তাহলে আমার বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে? সোজা তোমার দিকে না? তাহলে এটা হচ্ছে কি তলের উপর লম্ব বরাবর। তার মানে যখন এন্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে তখন আমার ওমেগার দিক হচ্ছে কে ক্যাপ। কেন কে ক্যাপ? কারণ এটা হচ্ছে একটা 2D। তাহলে দেখো আমাদের যখন ডান হস্ত নিয়ম আমরা ব্যবহার করব তখন আমরা কি করব, আমার যে হাতের আঙ্গুলগুলো আছে এরা রোটেশন কোন দিকে হবে? যেই দিকে আমার পার্টিকেল মুভ করবে। তাহলে আমরা দেখতেছি এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ রোটেশন। তার মানে আমার হাতটাকে আমি সাপোজ ধরে এখন কি করবো, আমার সেন্টারে বসাইলাম নির্দিষ্ট বিন্দু, এরপর নির্দিষ্ট ডিস্টেন্স হচ্ছে এটা, এবং আমার হাতটা কোন দিকে করবে? আমার পার্টিকেল যেই দিকে মুভ করতেছে, তাহলে আমার হাতগুলো এইদিকে করবে। কিন্তু দেখো তো আমার এই বৃদ্ধাঙ্গুলি যেটা আছে, বৃদ্ধাঙ্গুলি কি এই তলের উপর লম্ব বরাবর এবং তোমাদের দিকে না, তাই না? তার মানে এইখানে হবে কি, এই দিকটা হবে, সেই দিকটা হবে কি তল বরাবর লম্ব দিকে। তাহলে এখানে আমরা কি করব, ওমেগা ক্যাপ ইজ ইকুয়াল টু এ ক্যাপ। ওমেগা ক্যাপ কেন দিলাম? এটা হচ্ছে একটা একক ভেক্টর। একক ভেক্টরের কাজ কি বলতো? দিক নির্দেশন করা না? তাহলে এই ওমেগা ক্যাপটা আমাদের দিক নির্দেশন করতেছে একটা 2D তলে। সেই তলটা আমরা কি বলবো? সাপোজ ধরো এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এক্স ওয়াই তলে আছে। তাহলে এই কে ক্যাপটা কোনটা? এই এক্স ওয়াই তলের এই তল বরাবর লম্ব দিক, এই দুটোর সাথে পারপেন্ডিকুলার আরেকটা তল আছে না, যেটাকে আমরা কি বলি জেড এক্সিস। তাহলে জেড এক্সিস বরাবর যে একক ভেক্টর সেটা কি কে ক্যাপ না? তাহলে এখানে ওমেগা ক্যাপের যে ডিরেকশন সেটা হচ্ছে কি কে ক্যাপ। এখন যদি আমরা ত্বরণের দিক বের করতে চাই, কৌণিক ত্বরণের, তাহলে আমরা কি করব? আমরা তো একটা জিনিস জানি। আচ্ছা বলো দেখি, কখন একটা বস্তু কণার স্পিড আপ হয় আর কখন তাদের স্পিড ডাউন হয়? স্পিড আপ আর স্পিড ডাউন, এই দুটো জিনিস আমরা যদি জানতে চাই তাহলে কি হয় বলতো? যদি কোনো বস্তু কণার বেগ যেই দিকে, তার ত্বরণ যদি সেই দিকে থাকে, তাহলে কি হয়? ফলে কি হয়? স্পিড আপ হয় না? সাপোজ ধরো আমার এই পেনটা সামনের দিকে যাচ্ছে, আমি কি করতেছি? পিছন থেকে ওকে আরো এক্সেলারেট করতেছি, তাহলে কি আর তার গতিটা আরো কি বাড়তেছে না? তার গতিটা আরো বাড়তেছে না? ইন কেস যদি এমন হয় যে সামনের দিকে আমার কলমের বেগ, বাট এই পিছনের দিকে তার এক্সেলারেট করতেছি, তাহলে কি ও আগাইতে পারবে? তার কি বাধাপ্রাপ্ত হচ্ছে না? তার গতিটা কি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে না? তার মানে যদি এমন হয় যে এ আর ভি একই দিকে, একই দিকে, তাহলে কি হবে? স্পিড আপ হবে। আর যদি তাহলে কি হয় যে ত্বরণ আর বেগ যদি ভিন্ন দিকে হয়, ভিন্ন দিকে, তাহলে কি হবে? স্পিড ডাউন হবে। ঠিক আছে? এই জিনিসটা বাস্তব যে কিভাবে, সাপোজ ধরো আমি কোনো একটা পার্টিতে যাব না, কিন্তু আমার ফ্রেন্ড আমাকে কি করবে? নিয়ে যাবে। আমি যাব না, সে নিয়ে যাবে, তার দিকটা হচ্ছে বেগের দিক, কিন্তু আমিও যাব না। ফলে কি হচ্ছে বলতো? আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে না? কিন্তু একই জিনিস যখন চিন্তা করবা যে খেলাধুলা করতে যাচ্ছি, আমিও যাচ্ছি, আমার ফ্রেন্ডও যাচ্ছে, তখন কি হবে বলতো? বলি না যে বন্ধু তাড়াতাড়ি চল, খেলা শেষ হয়ে যাচ্ছে। তখন কি আমাদের মধ্যে তাড়া হয় না? এই তাড়াটাই কি স্পিড আপ না? যে আরো দ্রুত চল, তাড়াতাড়ি চল, একসাথে যাই, একসাথে যাই, খেলতে হবে, খেলতে হবে। তো এই জিনিসটা হচ্ছে যে আমার যদি বেগ আর ত্বরণ এই দিকটা যদি একই দিকে হয়, তাহলে স্পিড আপ হচ্ছে, গতি ধীরে ধীরে বাড়তেছে। আর যদি এমন হয় যে বেগ একদিকে, তার ত্বরণ থেকে বিপরীত দিকে এক্সেলারেট করতেছে, তাহলে কি হবে? তখন তার স্পিড ডাউন হয়ে যাবে। ঠিক আছে? সো এই ক্ষেত্রে কৌণিক বেগের দিক যেই দিকে, কৌণিক ত্বরণের দিকও সেই দিকে হবে। কখন? যদি বৃত্তীয় গতিটা বৃদ্ধি পায়। আর যদি হ্রাস পায় বৃত্তীয় গতি ধীরে ধীরে, সার্কুলার মোশন যদি হ্রাস পায়, তাহলে আমরা বুঝবো কি যে না, এই ক্ষেত্রে আমার কৌণিক ত্বরণের দিক একদিকে, কৌণিক বেগের দিক বিপরীত দিকে। ঠিক আছে? এই সেম জিনিসটা আমরা যদি ক্লক ওয়াইজ রোটেশনে যাই, সাপোজ ধরো এটা কি আমাদের ক্লক ওয়াইজ রোটেশন না? এটা হচ্ছে ক্লক ওয়াইজ রোটেশন। এখন ক্লক ওয়াইজ রোটেশনের ক্ষেত্রে আমি যদি ডানহস্ত নিয়ম ব্যবহার করি, তাহলে কি করবো? আবার আমার হাতকে সেন্টারে রাখবো, এটার নির্দিষ্ট দূরত্ব। এবার দেখো রোটেশনটা কোন দিকে হচ্ছে? ক্লক ওয়াইজ, তার মানে কি হাতগুলো আঙুলটা এদিকে ঘুরবে। তো আমার বৃদ্ধাঙ্গুলটা দেখো তো ভিতরের দিকে না? তাহলে এবার আমার দিক হচ্ছে তল বরাবর ভিতরের দিকে। তাহলে এই ক্ষেত্রে কি হইতো? এই ক্ষেত্রে হচ্ছে দিক হচ্ছে তল বরাবর বাহিরের দিকে। আর এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হবে তল বরাবর ভিতরের দিকে।
সরি। আচ্ছা, তাহলে এখন আমরা কি দেখলাম? কৌণিক বেগ এবং কৌণিক ত্বরণের দিকগুলো আমরা দেখছি, ঠিক আছে। এখন মজার একটা টপিক শুরু করি, সেটা হচ্ছে আমরা ধরো সার্কুলার মোশনে করতেছি, সার্কুলার পাথ। ইউনিফর্ম সার্কুলার মোশনে বলছিলাম না যে আমার বস্তু কণা যখন এক পয়েন্ট থেকে ঘুরে আবার ওই একই পয়েন্টে আসে, তাকে কত ডিগ্রি ট্রাভেল করতে হয়, কত অ্যাঙ্গেল ট্রাভেল করতে হয়? আমরা কি জানি সেটা হচ্ছে 360 ডিগ্রি না? তাহলে এইটাকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি তাহলে সেটা কত হয়? 2 পাই। আর আমরা বলছি যদি এটা ইউনিফর্ম সার্কুলার মোশন হয়, সমবেগ বৃত্তীয় গতি হয়, তাহলে আমরা কি করছি যে এই 2 পাই ট্রাভেল করতে তার টাইম লাগে হচ্ছে t সেকেন্ড, তাই না? তাহলে এখন যখন আমরা এখান থেকে, যেহেতু এটা ইউনিফর্ম সার্কুলার মোশন, এটা কি সমবেগ বৃত্তীয় গতি, তার মানে এখানে বেগটা কি হয়? সমবেগ থাকে, তাই না? এখন আমরা কি জানি না সমবেগের সূত্রটা কি? রৈখিক সরণের ক্ষেত্রে সমবেগ সূত্রটা কি? এস ইজ ইকুয়াল টু ভিটি পড়ছিলাম। তাহলে এখন দেখো তো, এখন এই জিনিসটাকে যদি আমরা রৈখিক সরণে নিয়ে আসতে চাই, কৌণিক সরণে যদি আমরা নিয়ে আসতে চাই, তখন আমরা কি করি? এই যে সরণ, রৈখিক সরণ, তার পরিবর্তে আমরা কৌণিক সরণে কি লিখি? থেটা লিখি। যখন আমাদের রৈখিক বেগ থাকে, সেটাকে যখন আমরা কৌণিক বেগে নিয়ে আসি, ভিটা হয়ে যায় কি? ওমেগা। আর টাইম তো টাইম টি থাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে বলতো আমরা ওমেগা ইজ ইকুয়াল টু কি লিখতে পাই? ওমেগা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পাই কি? থেটা বাই হচ্ছে টি। আর এই যে আমাদের থেটা, শুরু থেকে আমরা বলে আসছি যে এইটা হয় ডিগ্রি অ্যাঙ্গেলে, বাট আমরা নেই হচ্ছে কি? রেডিয়ান একক। তাহলে এই থেটার এককটা কি? রেডিয়ান। আর টাইমের একক কি? সেকেন্ড। তাহলে রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে আমাদের কৌণিক বেগের একক, ঠিক আছে। তাহলে এখান থেকে মজার একটা সূত্র জানা রাখতে হবে, যেটা বিভিন্ন সময় কাজে লাগবে। সেটা হচ্ছে কি? ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই হচ্ছে টি। এটা কোন সময় সম্ভব বলতো? কোন সময় এটা সম্ভব? এটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে সম্ভব। কিভাবে? যে আমার বস্তুটা যখন এই পয়েন্টটা পুরো একবার ঘুরে এই পয়েন্টে আসতেছে আবার, তাহলে কি হচ্ছে? তার 2 পাই সে কৌণিক সরণ তার ঘুরতেছে। 2 পাই কৌণিক সরণ ঘুরতে তো সময় লাগে কত? t সেকেন্ড। তাহলে t সেকেন্ডে ট্রাভেল করে 2 পাই রেডিয়ান। তাহলে 1 সেকেন্ডে ট্রাভেল করবো কতটুকু? 2 পাই বাই হচ্ছে টি। আর এই অংশটাই তো হচ্ছে আমাদের কৌণিক বেগ। সো কৌণিক বেগ ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি। তার মানে এটা হচ্ছে কৌণিক বেগ ও পর্যায়কালের সম্পর্ক, ঠিক আছে। সো আমরা কৌণিক বেগ এবং পর্যায়কালের মধ্যে একটা সম্পর্ক পাইলাম। তাহলে আবার আমরা কি জানি বলতো? টি ইজ ইকুয়াল টু 1/f। আমরা জানি না যে পর্যায়কাল আর কম্পাঙ্ক তারা কি পরস্পর কি ব্যস্তানুপাতিক? তাহলে এখান থেকে আমরা যদি টি এর জায়গায় 1/t এর জায়গায় আমরা কি এফ লিখতে পারি না? আমরা লিখতে পারবো কি? 2πf। সো এখান থেকে আমরা কম্পাঙ্ক বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা যদি আমরা বুঝতে পারি, এবার আমরা যাবো হচ্ছে কৌণিক ত্বরণের ক্ষেত্রে। কৌণিক ত্বরণটা আমরা প্রকাশ করি কি দিয়ে? আলফা দিয়ে। আলফা ইজ ইকুয়াল টু আমরা লিখছি কি? ডি ওমেগা বাই হচ্ছে বি টি। আর আমরা যখন রৈখিক সরণ করছিলাম তখন কি লিখছিলাম আমরা? ডিভি বাই ডিটি। এই জিনিসগুলো আমরা লিখছি, ঠিক আছে। সো আমরা যখন রৈখিক ত্বরণ করতাম তখন তার একক ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জিনিসটা যখন আমরা কৌণিকে আসবো তখন আমাদের আসবে কি? তখন তো আমাদের সরণটা কি মিটারে হয়, তখন অ্যাঙ্গেলে হয়। আর অ্যাঙ্গেলটা আমরা কি নেই? রেডিয়ান। তার মানে আসবে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কৌণিক ত্বরণের বেগ, এটা হচ্ছে আমাদের কৌণিক বেগের, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা জিনিস, আমরা যখন রৈখিক সরণ পড়ছিলাম, ঠিক আছে, রৈখিক গতি যখন আমরা পড়ছিলাম তখন আমরা কি দেখছিলাম? যে যদি আমাদের ত্বরণটা কনস্ট্যান্ট হয় তখন আমরা কয়েকটা সূত্র দেখছিলাম না? যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এ এস,
এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আবার আমরা পড়ছিলাম এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এই সূত্রগুলো আমরা পড়ছিলাম না যখন আমরা রৈখিক বেগ করছিলাম, যে যদি ত্বরণ ধ্রুব হয় তখন আমাদের এই সূত্রগুলো চলে আসছিল। তাহলে সেম জিনিস যখন আমি কৌণিক বেগে বা বৃত্তীয় গতিতে যখন আসবো, তখন আমাদের টার্মগুলো কেমন হবে, যে আমাদের আলফা এবার কি হবে, কনস্ট্যান্ট। আলফা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি করব, এই জিনিসগুলো থেকে প্রতিস্থাপন করব, যে আমরা ভি এর জায়গায় কি দেবো, ওমেগা, ইউ এর জায়গায় দেবো আমরা ওমেগা নট, ঠিক আছে, প্লাস এ এর জায়গায় দেবো আলফা ইন্টু টি। আবার দেবো কি ভি স্কোয়ার, মানে কি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা ইন্টু থেটা। এরপরে আমরা সরণ যখন নির্ণয় করতাম তখন থেটা ইজ ইকুয়াল টু আমরা কি দিতাম, ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। এরপরে আবার সরণের নির্ণয় আরেকটা সূত্র হচ্ছে ওমেগা প্লাস ওমেগা নট বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে টি। সো এগুলো হচ্ছে কনভার্সন, রৈখিক গতি থেকে কৌণিক গতি কনভার্সন। সব কিছুই সেম, শুধু আমরা রৈখিক বেগটাকে আমরা এখন কৌণিক বেগে যে ওমেগা দ্বারা প্রকাশ করি, রৈখিক যে গতিতে ত্বরণ ছিল তাকে আমরা এখন প্রকাশ করি হচ্ছে আলফা দিয়ে। আমাদের যে রৈখিক সরণ ছিল সেটাকে এখন আমরা কৌণিক সরণে এসে পরিবর্তন করতেছি থেটা দিয়ে। এই জিনিসগুলো মাথায় রাখলে সূত্র সবকিছু সেম সেম, শুধু আমরা কনভার্সনগুলো আমরা কি সাইন চেঞ্জ করতেছি, তাই না? সো এখন আমরা একটা ম্যাথ দেবো এই সূত্রগুলোর উপর ডিপেন্ড করে, আমাদের প্রিভিয়াস যে আমরা থিওরিগুলো পড়লাম সেটার উপর ডিপেন্ড করে। তাহলে চলো এখন আমরা ইন্টারেস্টিং একটা ম্যাথ করবো, ঠিক আছে, যেটা কনসেপচুয়াল একটা। তো এখন বলছে কৌণিক দ্রুতিতে কোনো ট্রাকের চাকা 900 আরপিএম থেকে 2400 আরপিএম এ আসতে সময় লাগে 26 সেকেন্ড। আমাদের বের করতে বলছে ঘূর্ণন সংখ্যা। তাহলে এই টার্মটা এখন আমাদের একটু নতুন লাগতেছে না, আরপিএম জিনিসটা কি? আরপিএমটা আমরা একটু দেখি। আমরা আরপিএম 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 মানে কি? আরপিএম হচ্ছে রেভলিউশন পার মিনিট, মানে এক এক মিনিটে সে কয়েকবার পরিভ্রমণ করতেছে সার্কুলার পাথে, ঠিক আছে। সো আমরা কি জানি বলতো, এই সার্কুলার পাথটা একবার পরিভ্রমণ করলে সে কত রেডিয়ান পরিভ্রমণ করে, 2 পাই। সো এক রেভলিউশন যে 1 আরপিএম দিই তাহলে কি আসবে, 2 পাই, এবং কত মিনিটে, 1 মিনিটে, পার মিনিট। তার মানে তাকে আমরা কি 60 সেকেন্ডে নিয়ে আসতে পারি না ভাগ করে, 2 পাই/60। তাহলে এখন আমাদের কি আসলো, রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। তো এই রেডিয়ান পার সেকেন্ড এইটাই কি আমার কৌণিক বেগ না, ওমেগা। সো রেভলিউশন পার মিনিট দেওয়া আছে, এটাকে আমরা রেভলিউশন পার সেকেন্ডে নিয়ে আসলে আমরা কি ওমেগাটা পেয়ে যাচ্ছি। তার মানে তোমাকে কেউ যদি কোশ্চেনে বলে যে 10 আর পি 10 আরপিএম, এর মানে কি, সে 1 মিনিটে 10 বার ঘুরতেছে, ঠিক আছে, যে 10 রেভলিউশন পার মিনিট। সো সে 1 মিনিটে 10 বার ঘুরতেছে, ঠিক আছে। সো এইটার উপর বেস করে আমরা এই ম্যাথটা এখন করব, ঠিক আছে। সো বলো তো আমাদের কোশ্চেনে কি কি মান দেওয়া আছে। এখানে দেওয়া আছে 900 আরপিএম, এত থেকে 2400 আরপিএম এ পৌঁছাইছে। তাহলে এই 900 আরপিএমটা কি, আমাদের ওমেগা নট বা আদি কৌণিক বেগ। এরপরে 2400-তে পৌঁছাইছে, তার মানে কি এটা হচ্ছে আমাদের কি শেষ কৌণিক বেগ, তাই না? এবার আমাদের বলছে একটা টাইমও দেওয়া আছে 26 সেকেন্ড, সো টিও দেওয়া আছে, আমাদেরকে বের করতে বলছে ঘূর্ণন সংখ্যা, ঠিক আছে, ঘূর্ণন সংখ্যা আমাদের বের করতে বলছে। সো আমাদের একটা জিনিস কিন্তু এখানে মিসিং আছে, কৌণিক ত্বরণ, এই জিনিসটা আমাদের এখানে দেয়া নেই। সো এই জিনিসটা আমরা কিভাবে বের করতে পারবো, আরেকটা জিনিস আমাদের বের করতে হবে কি, কৌণিক সরণ। সো আমরা একটা কিন্তু সূত্র জানি, সেটা হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। সো এখান থেকে কিন্তু আমরা আলফার মানটা বের করতে পারবো। সো আলফা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ওমেগা মাইনাস ওমেগা নট বাই হচ্ছে টি। সো দেখো এখানে কিন্তু আমাদের সবগুলোতে কোন একক দেওয়া আছে, রেভলিউশন পার মিনিট,
বাট আমার ওমেগার এককটা কি, রেভলিউশন পার সেকেন্ড। সো আমাদের এই 900টাকে রেভলিউশন পার সেকেন্ডে আনতে গেলে 60 দ্বারা ভাগ করতে হবে। সো ওমেগা নট ইজ ইকুয়াল টু 15 রেডিয়ান পার সেকেন্ড। সো আমরা ওমেগা নটের জায়গায় দিতে পারবো 60, আর ওমেগার ক্ষেত্রে আমরা কি করব, 2400 ভাগ 60। তাহলে এক্ষেত্রে আমরা কত পাবো, এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 20 রেডিয়ান পার সেকেন্ড। সো আমরা ওই মানগুলো এখানে পুট করি, তাহলে কি হবে 20 মাইনাস 15 বা হচ্ছে 26। সো এখানে আমরা একটা ভ্যালু পাবো, ক্যালকুলেটর, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। 20 মাইনাস 15 26। সো আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 0.1923 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। সো আমরা এখানে আলফার ভ্যালুটা পেয়ে গেছি, তাই না? সো এখন আমাদের লাগবে কি বলতো, ঘূর্ণন সংখ্যা। তাহলে ঘূর্ণন সংখ্যাটা আমরা কিভাবে মেজার করতে পারি বলতো? ঘূর্ণন সংখ্যাটা মেজার করতে গেলে কি লাগে বলতো, আমাদের টোটাল সরণটা লাগবে না? তাহলে আমাদের বলা আছে যে আমি যদি একবার ঘুরি আমার 2π পরিমাণ কৌণিক সরণ হচ্ছে। তাহলে আমরা টোটাল যে আমাদের সরণ আছে সেটাকে যদি 2π দ্বারা ভাগ করি তাহলে কি আমরা কি পাবো, ঘূর্ণন সংখ্যাটা পাবো না? সাপোজ ধরো একটা মাঠ আছে, একটা মাঠ যেটা হচ্ছে ঘুরে আসতে 50 মিটার, এখন তুমি সেটাকে 10 বার ঘুরছো। তাহলে আমি যদি বলি যে তুমি কত মিটার পথ অতিক্রম করছো, তাহলে তুমি কি বলতে যে ভাই যেহেতু 50 মিটার একবার ঘুরলে হয়, আমি যদি 10 বার ঘুরছি তাহলে 10 ইন্টু 50, তাহলে কত আসবে 500 মিটার। যে ভাই না, আমি 500 মিটার ঘুরছি। তাহলে সেম উল্টা কোশ্চেন যদি বলতাম যে ধরো তুমি 500 মিটার ঘুরছো, যেখানে একবার ঘুরলে 50 মিটার তুমি পথ অতিক্রম করো, তাহলে তুমি কয়বার ঘুরছো বলো তো? তখন তুমি কি করতে, ভাই তাহলে ঠিক আছে, আমি 500টাকে 50 দ্বারা ভাগ করবো, যা আসবে ওটাই হচ্ছে আমার ঘূর্ণন সংখ্যা। তাহলে সেটা কি 10 বার, তাহলে আমি 10 বার ঘুরছি। তাহলে সেম জিনিসটা তো এখানেই না, যে আমার যতটুকু স্মরণ হয়েছে সেটাকে আমি যদি একবার স্মরণটার মানটা দিয়ে যদি ভাগ করি তাহলে কি আমি ঘূর্ণন সংখ্যাটা পেয়ে যাবো না? তাহলে সেই কাজটাই আমাদের এখানে করতে হবে। তাহলে চলো, তাহলে আমরা যেহেতু আলফা পাইছি, এবার কি আমাদের স্মরণ বের করার কোনো ব্যাপার, চুটকির মধ্যে বের হয়ে আসবে। তাহলে আমরা কি করব, থেটা, আমরা থেটা ইজ ইকুয়াল টু কি জানি বলো তো? থেটা ইজ ইকুয়াল টু আমরা জানি ওমেগা নট টি প্লাস হাফ ইন্টু আলফা টি স্কোয়ার। তাহলে ওমেগা নটের মান আমরা জানি হচ্ছে 15 ইন্টু 26 প্লাস হাফ ইন্টু 0.1923 ইন্টু 26 স্কোয়ার। সো এখান থেকে আমরা কি পাবো, একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটা আমরা বের করি। 15 ইন্টু 26 প্লাস 0.1923 ইন্টু স্কোয়ার। তো এখান থেকে আমরা যে ভ্যালুটা পাইছি সেটা হচ্ছে 454.99 at অলমোস্ট 455 রেডিয়ান। সো এতটুকু রেডিয়ান পথ আমরা অতিক্রম করছি যখন আমার ট্রাকের চাকাটা 900 আরপিএম থেকে 2400 আরপিএম পৌঁছাইছে। ঠিক আছে? সো এখান থেকে আমি যদি এখন সংখ্যা বের করতে চাই তাহলে সংখ্যাটা কি হবে, নাম্বার অফ রোটেশন। নাম্বার অফ রোটেশন ইজ ইকুয়াল টু হবে থেটা বাই হচ্ছে 2π, যেখানে আমার থেটার মানটা কতটুকু আসছে 455 রেডিয়ান বাই হচ্ছে কি 2 রেডিয়ান। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি আমরা একটা সংখ্যা পেয়ে যাব না? তাহলে সংখ্যাটা কতটুকু আসে? আচ্ছা, এখান থেকে রেডিয়ানটা আছে, এটা তুমি চাইলে রেডিয়ান একক, এই মুডটা ক্যালকুলেটর রেডিয়ান একক নিয়েও করতে পারো, অথবা এই রেডিয়ানের মানটা কিন্তু আমাদের দিতে হবে 3.1416। এখানে আবার 180 কিন্তু হবে না, 180 এটা কিন্তু না, এটা হচ্ছে 3.1416। সো আমরা একটু ক্যালকুলেশনটা করি, 455 3.1, তাহলে এটা অলমোস্ট হচ্ছে 72.41। সো আমরা বলতে পারি 72 টাইমস, এতবার, সরি। সো যখন আমার চাকাটা 900 আরপিএম থেকে 2400 আরপিএমে আসে তখন সে আসলে কতবার চাকাটাকে রোটেট করে,
অলমোস্ট 72 বার। ঠিক আছে, সো এইটাই আমাদের কাছে চাইছে যে ঘূর্ণন সংখ্যা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে একটা ম্যাথ করে দেখি। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে যদি ম্যাথ করি আমাদের কাছে জিনিসটা আরো সোজা হবে। আচ্ছা সাপোজ ধরো আমরা তো একটু আগে দেখলাম তাই না যে কিভাবে আমরা কনভার্সনগুলো করি। যে আমরা দেখছি যে কৌণিক সরণ তাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে বেগ। এরপরে এই বেগটাকে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি আলফা, তাই না? তার আমরা রৈখিক সরণ থেকে দেখে আসবো যে এক্স কে একবার ডিফারেন্সিয়েট করলে আমরা পাই ভি, ভি কে একবার ডিফারেন্সিয়েট করলে আমরা পাই এ, মানে তরল। এটা যদি রিভার্স ক্যালকুলেশন করো যে এ কে যদি আবার ইন্টিগ্রেট করো এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা ভি পাবো, ভি কে যদি একবার ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো এক্স পাবো। তাহলে সেম জিনিসটা কি আমাদের রৈখিক কৌণিকের ক্ষেত্রে হবে না যে থেটাকে একবার ডিফারেন্সিয়েট করব তাহলে আমরা পাবো হচ্ছে ওমেগা, ওমেগাকে একবার ডিফারেন্সিয়েট করবো আমরা পাবো হচ্ছে আলফা। রিভার্স ক্যালকুলেশন আলফাকে একবার ইন্টিগ্রেট করবো পাবো হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগকে আবার ইন্টিগ্রেট করবো তাহলে আমরা কি পাবো কৌণিক সরণ। তাহলে সাপোজ ধরো আমি দিলাম তোমার একটা কোনো বস্তু কণা আছে যা হচ্ছে সরণটা হচ্ছে 4t³ প্লাস 2t² প্লাস 10। এটা যদি আমার কৌণিক সরণ দেওয়া থাকে, এখন আমি তোমাকে বলতেছি ওমেগা আলফা ইজ ইকুয়াল টু হোয়াট, এই দুটার মান আমি তোমাকে বের করতে বলছি। আমরা তো জানি এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে আমরা তখন কি পাবো কৌণিক বেগ পাবো। তাহলে কৌণিক বেগ ইজ ইকুয়াল টু কি হবে ডি ডিটি অফ থেটা। তাহলে এখানে আমরা জানি হচ্ছে ডি ডিটি অফ 4t³ প্লাস 2t² প্লাস 10। সো আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে এটা ডিফারেন্সিয়েশন সূত্রটা কোনটা হবে ডি ডিটি অফ এক্স এন। ডিটি অফ এক্স এর সূত্র আমরা কি জানি তার পাওয়ারটা সামনে আসে আর এক্স থেকে পাওয়ার একটা কমে যায়। তাহলে সেম জিনিসটা আমরা এখানে ইউজ করবো যে টি টু দা পাওয়ার এন এর হিসাবে। তাহলে এখানে কার সাপেক্ষে করতেছি এক্স এর সাপেক্ষে, তাহলে টি সামনে আসবে পাওয়ার সামনে আসবে ইন্টু 4t3 - 1 প্লাস আবার এই জিনিসটাকেও ডিফারেন্সিয়েট করবে তাহলে 2 × 2t2 - 1। আর যেহেতু এটা একটা কনস্ট্যান্ট আমরা কি জানি যে যে কোনো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ভ্যালু ডিফারেন্সিয়াল অ্যান্সারটা কি আসে জিরো আসে। সো 10 কে যখন আমরা ডিফারেন্সিয়েট করবো এখানে একটা জিরো পাবো। সো ক্যালকুলেশন করলে কত আসে 12t² প্লাস 4t, এই মানটা আমাদের কি আসতেছে কৌণিক বেগ। এখন আমি যদি বলি অ্যাট টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, 2 সেকেন্ডে আমরা কি বের করতে হবে ওমেগা আর হচ্ছে আলফার মান। তাহলে এখন যদি আমরা 2 বসাই তাহলে কি আসবে মান যদি বসাই দিই, কারণ এই টিটাই তো ভেরিয়েবল তাই না, এই টি এখন আমরা যত বসাবো তার কৌণিক বেগটা সেই হারে পরিবর্তন হবে তাই না। সো এখান থেকে আমরা বলতে পারি 12 × 2², সো 4 + 4 × 2, তাহলে অ্যান্সারটা আসবে 48 আর হচ্ছে 8 56 রেডিয়ান আর হচ্ছে সেকেন্ড। তাহলে এইটা হবে অ্যান্সার। অ্যাট 2 সেকেন্ডে টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে আমাদের কৌণিক যে বেগ সেটার মান হচ্ছে এটা আসবে। এখন সেম জিনিস আমি যদি এখন আলফা বের করতে চাই তাহলে আলফা বের করতে গেলে কাকে লাগবে ওমেগাকে লাগবে। তাহলে আমরা যদি এখন এই ওমেগা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এখন আছে তাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডি ডিটি অফ 12t² প্লাস 4t। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো 12 × 2t2 - 1 প্লাস 4 × 1 t1 - 1। সো এখান থেকে আমরা কি পাবো 24t প্লাস 4। এখন দেখো এই যে মানটা পাইলাম এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখন নতুন যেটা পাই সেটাকে আমরা আলফা করতেছি না। এখন আলফার যে ভ্যালুটা আছে এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আকারে এই সমীকরণে আমি যদি টি এর মান বসাই, এখন টি এর যে মান বসাবো তার জন্য কি আলফার মানটা পরিবর্তন হবে। এই জন্য আমরা টি সময়ের সাপেক্ষে করছি, তার মানে এখানে সময়টা পরিবর্তনশীল। তার মানে এখন যদি টি আর টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে বসাই তাহলে 24 × 2 প্লাস 4, সো 42 50 52, সো 52 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। সো এইটা হচ্ছে আমার কৌণিক ত্বরণ। আর যখন আমরা কৌণিক সরণ কৌণিক বেগ বের করছিলাম তখন সেটা পাইছিলাম আমরা 56
রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, সো এইভাবে করে আমরা কি করব, ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে আমরা কৌণিক বেগ, কৌণিক ত্বরণ এই জিনিসগুলো বের করতে পারবো। এবং এবার অপোজিট সিস্টেমটাকে ইন্টিগ্রেট করলে, যদি আমরা এইটাকে ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো, কৌণিক বেগ পাবো। কৌণিক বেগটাকে যদি আমরা আবার ইন্টিগ্রেট করি তাহলে আমরা দেখবো এই জিনিসটাই ফিরে পাচ্ছি। ঠিক আছে, সো আশা করি তোমাদের এই জিনিসগুলা এখন বুঝতে অনেকটা সুবিধা হবে। এবং সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ। সামনে আমরা আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাবো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।